হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান আহমেদ। বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ট্রিপলি ডিপার্টমেন্টে, সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বিভিন্ন গ্রাফ। আমরা সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বিভিন্ন গ্রাফ দেখব, গ্রাফগুলোর শেপ কেমন হয়, ওই গ্রাফগুলো থেকে আমরা কী কী বের করতে পারবো, অথবা ওই গ্রাফগুলোর এরিয়া আসলে কী কী মিন করে সেটা আমরা বের করব। সো প্রথমে আমরা পড়ব হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সো আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে সিস্টেমের তাপমাত্রা কী হয়, স্থির থাকে, অর্থাৎ আমার টেম্পারেচারটা স্থির থাকবে। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তাহলে যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে আমরা কি বলি, সমষ্ণ প্রক্রিয়া। সো যদি সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাহলে আমরা জানি যে যদি টি হয় কনস্ট্যান্ট, যদি আমাদের টি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি জানি যে আমাদের তাপগতীয় চলরাশি হচ্ছে তিনটা, তার মধ্যে টি যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আর বাকি থাকে কয়টা, দুইটা, তাহলে পি আর বি। তাহলে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে পি আর বি এর মাঝখানে রিলেশন কি, যদি টি হয় আমাদের কনস্ট্যান্ট তাহলে আমাদের পি এবং বি এর মাঝখানে রিলেশন হচ্ছে যে পি ইজ প্রপোর্শনাল টু 1/b। সো এটাকে আমরা কি বলি, এটা আমরা জানি যে এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র, যেটা আমরা কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড পেপারে জানি। সো এটা হচ্ছে বয়েলের সূত্র। সেটা হচ্ছে বয়েলের সূত্র। সো এখান থেকে আমরা লিখতে পারবো যেহেতু পি ইজ প্রপোর্শনাল টু বি, দ্যাট মিনস পিভি ইকুয়াল টু কে, অর্থাৎ পি এবং বি এর গুণফল, প্রেশার এবং ভলিউমের গুণফল কি হবে, অলওয়েজ একটা কনস্ট্যান্ট অথবা ধ্রুব রাশি হবে যখন আমার কি হবে, যখন আমার টেম্পারেচার ফিক্সড থাকবে। তাহলে এটা হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়া। এবার আমরা দেখব যে সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমাদের পিভি ডায়াগ্রামটা কেমন হবে। সো ডায়াগ্রাম আঁকার আগে আমরা একটা জিনিস শিখব, সেটা হচ্ছে যে এই যদি আমার হয় এক্সিসগুলা, তো এটা যদি হয় এক্স অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ। আমরা সবাই কোনিক্স চ্যাপ্টার থেকে জানি যে ম্যাথ সেকেন্ড পার্ট চ্যাপ্টার 6, কোনিক্স চ্যাপ্টার থেকে জানি যে এক্স ওয়াই ইকুয়াল টু সি। এক্স এবং ওয়াইয়ের গুণফল যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে রেক্টেঙ্গুলার প্যারাবোলা অথবা আয়তাকার অধিবৃত্ত। এটাকে আমরা কি বলি, রেক্টেঙ্গুলার প্যারাবোলা, হাইপারবোলা, আয়তাকার অধিবৃত্ত। সো রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এটার শেপ কেমন হয় দেখতে, এটার শেপ হয় হচ্ছে এই যে এরকম। আচ্ছা, সো এখন আমরা যদি পিভি ডায়াগ্রাম আঁকতে চাই সমষ্ণ প্রক্রিয়ার জন্য, আমরা এই ক্ষেত্রেও সেম জিনিসটা করব। তো সেটা কেমন, সেটা হচ্ছে যে আমরা সমষ্ণ প্রক্রিয়ার জন্য কি জানি, জানি যে আমাদের পি এবং বি এটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, এবার আমরা যদি পিভি ডায়াগ্রাম আঁকি তাহলে পিভি ডায়াগ্রামে আমরা কি করব, পিকে ওয়াই এক্সিসে রাখবো, এটা ইন্ডিপেন্ডেন্ট, এবং বিকে আমরা কোথায় রাখবো, এক্স এক্সিসে, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আমরা চাইলে বিকে ওয়াই এক্সিসে রাখতে পারতাম, পিকে এক্স এক্সিসে রাখতে পারতাম, কিন্তু এটা একটা কনভেনশন যে আমরা পিকে সাধারণত ওয়াই অক্ষে রাখি এবং বিকে হচ্ছে এক্স অক্ষে রাখি। আমরা কেউ যদি বিকে ওয়াই অক্ষে রাখি তাহলেও হবে, কিন্তু আমরা কেন এই কনভেনশনটা ইউজ করি এটার একটা ব্যাখ্যা আছে, সেটা আমরা একটু পরে দেখব। সো যেহেতু আমার পিকে আমি কোথায় রাখতেছি, ওয়াই এক্সিসে, এবং এক্স বিকে রাখতেছি এক্স এক্সিসে, আমরা কি করব, গ্রাফ আঁকার সময়, যে কোনো গ্রাফ আঁকার সময় আমরা জাস্ট যেহেতু পিকে রাখতেছি ওয়াই অক্ষে, তাহলে আমরা কি করব, পি এর পরিবর্তে ওয়াই বসাবো, আর যেহেতু বিকে রাখতেছি এক্স অক্ষে তাহলে আমরা বি এর পরিবর্তে এক্স বসাবো, আর কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই। তো এই যে এক্স ওয়াই ইকুয়াল কে, আমরা একটু আগে দেখে আসছি যে এক্স ওয়াই ইকুয়াল যদি কে হয় তার শেপটা দেখতে কেমন হয়, এরকম হয়।
তাহলে এখানেও কি হবে, সিমিলারলি পিভি ডায়াগ্রাম দেখতে আমার ঠিক এরকম হবে। এই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমার পিভি ডায়াগ্রাম, অর্থাৎ প্রেশার ভলিউম যে ডায়াগ্রাম সেটা হচ্ছে আমার এরকম হবে। এটা হচ্ছে আমার প্রেশার এবং ভলিউম ডায়াগ্রাম। আমরা যদি বলি যে এইখানে টেম্পারেচার, এখানে টেম্পারেচার আর এখানে টেম্পারেচার কত, সাপোজ এইখানে টেম্পারেচার হচ্ছে T1, এখানে টেম্পারেচার হচ্ছে T2। যেহেতু এটা একটা সমষ্ণ প্রক্রিয়া, তো সমষ্ণ প্রক্রিয়া মানে কি, প্রত্যেকটা পয়েন্টে টেম্পারেচার সেম হবে, অর্থাৎ টেম্পারেচারে কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিনস এখানে টেম্পারেচার যদি T1 হয়, তাহলে এইখানেটাও যদি T2 হয়, তার মানে হচ্ছে T1 আর T2 সমান। শুধু T1 T2 না, এখানে যতগুলো পয়েন্ট পাবো এই রেখাটার উপর আমরা যতগুলো পয়েন্ট পাবো প্রত্যেকটা পয়েন্টেরই কি টেম্পারেচার সেম। ওকে, এবার ভিন্ন ভিন্ন টেম্পারেচারে আমরা ভিন্ন ভিন্ন গ্রাফ পাবো, ভিন্ন ভিন্ন টেম্পারেচারে আমরা ভিন্ন ভিন্ন গ্রাফ পাইতে পারি। যেমন সাপোজ আমি তিনটা টেম্পারেচার চিন্তা করলাম, সো T1 T2 T3, যেহেতু তিনটা টেম্পারেচার তাহলে গ্রাফও কী হবে, তিনটা গ্রাফ হবে। সাপোজ আমি তিনটা ভিন্ন ভিন্ন গ্রাফ চিন্তা করতেছি, এই হচ্ছে কি ভিন্ন ভিন্ন তিনটা গ্রাফ। সো আমরা যদি মনে করি যে এটা হচ্ছে T1 টেম্পারেচারের জন্য, এটা হচ্ছে T2 টেম্পারেচারের জন্য, আর এটা হচ্ছে T3 টেম্পারেচারের জন্য। সো এক এক টেম্পারেচারের জন্য গ্রাফ কী হবে, এক এক হবে, বাট শেপটা অলওয়েজ সেম থাকবে, সেটা হচ্ছে কি আয়তাকার অধিবৃত্ত। সো এখানে আমরা কে বড় কে ছোট সেটা যদি ডিটারমাইন করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারি, অনেকভাবে বের করা যায়। আমরা এই দিক বরাবর একটা রেখা টানতে পারি। সো এই রেখাটা টানার মাধ্যমে আসলে আমরা কি করতেছি, এই রেখাটা টানার মাধ্যমে আসলে আমরা যেহেতু এই প্রত্যেকটা পয়েন্টের ভলিউম ফিক্সড করে দিচ্ছি। সো ভলিউম কি, যেটা এই এক্সের ভ্যালুগুলা, কারণ ভলিউমটা আমার এক্স অক্ষ বরাবর আছে। সো এই যে একটা লম্ব টানা প্রত্যেকটা রেখা দিয়ে, এটা করার মাধ্যমে আমরা কি করতেছি, প্রত্যেকটা পয়েন্টের ভলিউম ফিক্সড করে দিচ্ছি। সো ভলিউম যদি ফিক্সড করে দেই, তাহলে আমরা কিভাবে বের করতে পারি যে কে বড় কে ছোট। সাপোজ আমরা এবার কি করব, এই যে তার প্রত্যেকটা পয়েন্টের প্রেশারগুলো বের করার চেষ্টা করব। সো এই ধরলাম যে এটা যেহেতু T1 টেম্পারেচার, তাহলে তার প্রেশার হচ্ছে P1, তার প্রেশার P2, তার প্রেশার হচ্ছে P3। ওকে, আমরা এবার দেখবো যে কে বড় কে ছোট, T1 বড় T2 বড় না T3 বড়। এখান থেকে আমরা দেখতেছি কি প্রত্যেকটা পয়েন্টের ভলিউম ফিক্সড হয়ে গেছে। তাহলে আমরা যদি এই পয়েন্টটা নিয়ে চিন্তা করি, অর্থাৎ এই যে এ পয়েন্টটা নিয়ে চিন্তা করি, এটাকে নাম দিয়ে নেই এ, এটাকে দিই বি, এটাকে দিই সি। আমরা যদি এ পয়েন্ট নিয়ে চিন্তা করি, এ পয়েন্টের জন্য ভলিউম এ বি সি তিনটা পয়েন্টের জন্য কি আমার ভলিউম ফিক্সড, কিন্তু এ পয়েন্টের প্রেশার কি বেশি, P1 বেশি, কারণ এই যে মানটা বেশি এক্সেসে, তারপর P2, তারপর কি P3। তাহলে আমরা এটা দেখতেছি যে P1 ইজ গ্রেটার দেন P2 ইজ গ্রেটার দেন P3। আচ্ছা, এবার আমরা এই একটা সূত্র জানি না যে প্রেশার এবং হচ্ছে টেম্পারেচার কীভাবে সম্পর্কিত, আমরা এটা জানি কিনা যে P ইজ প্রপোর্শনাল টু T, P ইজ প্রপোর্শনাল টু T, অর্থাৎ প্রেশার যত বেশি হবে প্রেশার এবং তাপমাত্রা সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে যেহেতু P1 বেশি, তার মানে কি T1টা বেশি হবে, তার থেকে T2 একটু কম হবে, T3 আরেকটু কম হবে। কারণ এ পয়েন্টের প্রেশার বেশি, দ্যাট মিনস টেম্পারেচার বেশি, বি পয়েন্টের প্রেশার এ পয়েন্ট থেকে একটু কম, তাহলে টেম্পারেচার একটু কম হবে, সি পয়েন্টের আরও কম, তাহলে টেম্পারেচারও কী হবে, আরও কম হবে। তাহলে আমরা সর্বশেষে কী বলতে পারবো যে T1 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T3। অর্থাৎ যেই গ্রাফটা আসলে উপরের দিকে থাকবে তার টেম্পারেচারটা বেশি, অর্থাৎ টেম্পারেচার যতই বাড়বে গ্রাফ আমার কী হতে থাকবে, এই যে এরকম হতে থাকবে। তাহলে এটাই হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়ার জন্য পিভি ডায়াগ্রাম। সো এবার হচ্ছে যে আমরা কেন পিভি ডায়াগ্রামকে
পিভি ডায়াগ্রামে পিকে ওয়াই অ্যাক্সিসে রাখি এবং হচ্ছে বিকে এক্স অ্যাক্সিসে রাখি। আমরা যদি সেটা করতে চাই তার জন্য গ্রাফটা আমরা আবার অঙ্কন করি। সো আমরা ধরতেছি যে আমরা এদিকে দিলাম পি, এদিকে দিলাম বি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ধরে নেই যে আমরা এবার বিকে আঁকতেছি এ অ্যাক্সিসে, এই যে এটা আমরা উল্টাটা করার চেষ্টা করতেছি। আচ্ছা, এটা যদি করি গ্রাফের শেপ কিন্তু চেঞ্জ হবে না, শেপ আগের মতোই থাকবে, অর্থাৎ এরকমই থাকবে। ওকে, থাকলো। আমরা ইন্টিগ্রেশন থেকে জানি যে আমাদের যদি এরকম একটা গ্রাফ হয়, আমাদের যদি এমন একটা রেখা হয়, সাপোজ এটা একটা রেখা, আমরা সিম্পল চিন্তা করি যে সাপোজ এটা একটা রেখা। সো এটা হচ্ছে যে y ইকুয়াল টু এফ অফ এক্স একটা রেখা। সো আমরা যদি এই রেখাটাকে ইন্টিগ্রেট করি কই থেকে, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে x1, এই পয়েন্ট হচ্ছে x2, আমরা যদি ইন্টিগ্রেট করি যে ইন্টিগ্রেট y কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, dx ইন্টিগ্রেশন y dx কই থেকে কই, লোয়ার লিমিট x1 আপার লিমিট x2। অর্থাৎ আমরা যদি এইটাকে ইন্টিগ্রেশন করি x1 টু x2, x1 থেকে x2 পর্যন্ত, আসলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে এই যে রেখাটা এতটুকু জায়গার মধ্যে কতটুকু ক্ষেত্রফলকে আবদ্ধ করছে, তাহলে আমরা এই ক্ষেত্রফলটা পাবো। তাহলে এটা পাবো হচ্ছে এরিয়া। এটা কি পাবো, এরিয়া পাবো। অর্থাৎ x1 থেকে x2 পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা এই রেখাটা x1 থেকে x2 এর মধ্যে কতটুকু এরিয়াকে কভার করছে ওই মানটা আমরা পাবো। তো সিমিলারলি আমরা যদি এখানেও ইন্টিগ্রেট করি, আমরা যদি দুইটা পয়েন্ট চিন্তা করি এখানে, যে এটা হচ্ছে P1 এবং এটা হচ্ছে P2, আর এটা কি, তখন এখন কিন্তু বি হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট আর পি হচ্ছে ডিপেন্ডেন্ট। তার মানে পি, তার মানে এই ফাংশনটা কার, বি ইকুয়াল টু ফাংশন অফ পি এমন হয়ে যাচ্ছে, কারণ বি আমার ইন্ডিপেন্ডেন্ট, পি হচ্ছে ডিপেন্ডেন্ট। এমন যদি হয়, এবার আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো, এই এরিয়াটা পাবো। অর্থাৎ ইন্টিগ্রেশন P1 টু P2 বি ডিপি, তাহলে আমরা কী পাবো, এই যতটুকু এরিয়া কভার করছে সেই জায়গাটা হচ্ছে আমরা পাবো। ইট মিনস আমরা বলতে পারবো যে এরিয়া ইজ ইকুয়ালস টু এটা। আচ্ছা, সো এটা আসলে কোনো মিনিংস নাই ফিজিক্সে, আমরা এরকম কখনো সূত্র দেখি নাই যে বিডিপি। সো এই এরিয়াটা পাওয়ার ফলে আসলে আমি কিছুই পাবো না। কিন্তু আমি যদি পিকে ওয়াই এক্সিসে রাখতাম এবং বিকে এক্স এক্সিসে রাখলে আমার কী সুবিধা হতো সেটা আমরা এখন দেখব। সরি, এবার আমরা বিকে রাখবো হচ্ছে পিকে রাখবো ওয়াই এক্সিসে, বিকে রাখবো এক্স এক্সিসে। আমাদের গ্রাফ হচ্ছে এমন। আমরা চিন্তা করলাম যে এই পয়েন্ট হচ্ছে V1, এই পয়েন্ট হচ্ছে V2, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। তাহলে আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি আমরা কি পাবো, এই অতটুকু অংশ পাবো, অতটুকু অংশ, যতটুকু অংশ সে কভার করতেছে ততটুকু অংশের মান পাবো, অর্থাৎ এরিয়াটা পাবো। ওকে, এবং এটা কি হচ্ছে, পি হচ্ছে ফাংশন অফ বি আকারে লেখা যাইতে পারে। আমরা যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে ইন্টিগ্রেট সমান আমরা কি পাবো, ইন্টিগ্রেশন V1 থেকে B2 পি ডিভি, এটা সমান হচ্ছে এরিয়া। এটা করার ফলে আমরা কি পাচ্ছি, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সময় দেখে আসছি যে আমরা একটা গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রে কাজ ইকুয়াল টু কি হয়, পিডিবি, প্রেশার এবং ভলিউমের চেঞ্জ, পিডিবি। সো এবার যদি আমরা এটাকে কি করি, এরিয়া ইজ ইকুয়ালস টু V1 টু V2 পিডিবি মানে কত, ডিডব্লিউ। সো আমরা যদি B1 থেকে B2 পর্যন্ত সম্পূর্ণটাকে ইন্টিগ্রেট করি তার মানে কি, আমরা আসলে টোটাল কাজটা পাচ্ছি। তার মানে এরিয়া ইজ ইকুয়ালস টু হচ্ছে টোটাল ওয়ার্ক।
অর্থাৎ পিভি ডায়াগ্রামে প্রেশারকে যদি আমরা ওয়াই অক্ষে রাখি এবং ভলিউমকে যদি আমরা বি অক্ষে রাখি, তাহলে পিভি ডায়াগ্রামের এরিয়া আসলে কী নির্দেশ করে? আমার টোটাল ওয়ার্ক অথবা কতটুকু কাজ হচ্ছে ওই সিস্টেম দ্বারা ওইটা নির্দেশ করে। তাহলে এই যে আমরা এখানে একটা জিনিস পাচ্ছি, একটা মিনিংফুল পাচ্ছি, এবং এটা একটা কনভেনশন হয়ে গেছে যে পিকে হচ্ছে বি ওয়াই এক্সিসে এবং বিকে হচ্ছে কি এক্স এক্সিসে রাখা হয়। আর রাখা হওয়ার ফলে ওই রেখাটা, মানে ডায়াগ্রাম যে রেখাটা, ওইটা যতটুকু ক্ষেত্রফল উৎপন্ন কভার করবে, ওই রেখাটা দ্বারা যতটুকু ক্ষেত্রফল উৎপন্ন হবে ওইটা আসলে কী নির্ভর করবে, কী নির্দেশ করবে? সেটা নির্দেশ করবে হচ্ছে টোটাল ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। সো এই কারণে আমরা সচরাচর কী করি, বিকে এক্স এক্সিসে রাখি, সরি ওয়াই এক্সিসে রাখি, এবং বিকে হচ্ছে এক্স এক্সিসে রাখি। সো এই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার জন্য পিভি ডায়াগ্রাম। ওকে, এবার আমরা যাব হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না, তাকে আমরা কি বলি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অর্থাৎ সিস্টেম এবং পরিবেশের মাঝখানে কোনো তাপের আদান প্রদান হবে না, সিস্টেম থেকে তাপ বাইরে যাবে না, আবার বাইরে থেকে তাপ সিস্টেমে প্রবেশ করবে না। এটাকে বলি হচ্ছে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা জানি যে কী হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য ডিকিউ ইকুয়াল টু 0 হয়ে যায়, অর্থাৎ তাপের কোনো আদান প্রদান হয় না। তার মানে ডিকিউ ইকুয়াল টু 0। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি, যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে ডিকিউ যদি 0 হয়ে যায়, দ্যাট মিনস কি ডিইউ ইকুয়াল মাইনাস ডিডব্লিউ। সো এই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কিন্তু আমরা এখানে আলোচনা করব হচ্ছে গ্রাফ নিয়ে। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা জানি যে এটা সূত্রটা প্রমাণ আছে, আমি প্রমাণে যাচ্ছি না, আমি জাস্ট গ্রাফের শেপগুলো নিয়ে আলোচনা করব। পি বি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে, অর্থাৎ পি বি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কি কে, এটা একটা কনস্ট্যান্ট। তো যেখানে গামা মানে আমরা জানি যে গামা মানে হচ্ছে সিপি বাই সিবি, অর্থাৎ স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ডিভাইডেড বাই স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এই দুটার অনুপাতকে আমরা কি বলি? গামা বলি, অর্থাৎ মোলার তাপদ্বয়ের অনুপাত। আবার আমরা এটাও জানি যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। আমি এইগুলোর প্রমাণে যাচ্ছি না, আমি জাস্ট গ্রাফের শেপ নিয়ে আলোচনা করব। সো দেখা যায় যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য গ্রাফের শেপটা হয়, সো দেন এগেন আমরা পিকে এখানে রাখবো, সেটা বলে আসছি, কনভেনশন হয়ে গেছে, এরকম হয়, অর্থাৎ প্রায় সমষ্ণ প্রক্রিয়ার মতোই। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ একটু খাড়া হয় সমষ্ণ প্রক্রিয়া থেকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ সমষ্ণ প্রক্রিয়া থেকে একটু খাড়া হয়। সো কেন খাড়া হয় সেটা হচ্ছে আমরা এখানে দেখব, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা কেন খাড়া সমষ্ণ প্রক্রিয়ার থেকে, সেটা হচ্ছে আমরা এখানে দেখার ট্রাই করব। আমরা এবার একই গ্রাফে রুদ্ধতাপীয় এবং সমষ্ণ প্রক্রিয়া দুইটাকে আঁকবো একসাথে। সো এইদিকে হচ্ছে পি, এদিকে হচ্ছে বি। সো এই হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়া, আর এই হচ্ছে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ থেকে একটু খাড়া। সো কেন খাড়া সেটাই হচ্ছে আমরা এখন দেখব, এবং কত গুণ খাড়া। সো কোনো একটা রেখা অন্য আরেকটা রেখার থেকে খাড়া হবে না ঢালু হবে, সেটা নির্ভর করে হচ্ছে ওই রেখার ঢালের উপর। আমরা ডিফারেন্সিয়েশনের বেসিক থেকে জানি যে কোনো একটা বক্ররেখা যদি হয় ওয়াই, তাহলে ওই রেখার যে কোনো বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক আঁকি, স্পর্শক হচ্ছে কি জাস্ট ওই বিন্দুটাকে টাচ করে একটা রেখা, ওই রেখার ডাল কি হয়? ডাল হয় হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডাল। কোনো একটা রেখা যদি হয় ওয়াই এবং তার যে কোনো একটা বিন্দুতে আমরা যদি স্পর্শক আঁকি, তাহলে স্পর্শকের ডাল কত হয়? ডিওয়াই বাই ডিএক্স।
সো আমরা এইখানে এই কনসেপ্টটা কাজে লাগাবো। সো আমরা ফার্স্টে কী করব, সমষ্ণ প্রক্রিয়ার জন্য সমষ্ণ রেখার ডাল বের করব, পরবর্তীতে রুদ্ধতাপীয় রেখার ডাল বের করব, অর্থাৎ যে কোনো বিন্দুর জন্য। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা কি জানি, যে সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা জানি যে পিভি ইকুয়াল টু কে। সো এবার আমরা কি করব, উভয় পাশে ডিফারেন্সিয়েশন করব, কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, কারণ আমার বি আছে এক্স এক্সিসে। সো পিভি ইকুয়াল এই। সো এখানে পি আর ভি, এটা ইউবি রুল পড়ে গেছে। সো আমরা পিকে ঠিক রাখলাম, আরেকবার আমরা বিকে ঠিক রাখলাম। আর আমরা কি জানি যে কে যেহেতু কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন অলওয়েজ জিরো, সো অলওয়েজ জিরো। সো ডিবি বাই ডিবি হচ্ছে 1, সো পি প্লাস বি ডিপি বাই ডিবি ইকুয়াল টু 0। সুতরাং আমরা বলতে পারবো যে ডিপি বাই ডিভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি বাই বি। অর্থাৎ এটাই হচ্ছে কি আমার সমষ্ণ রেখার ডাল। সমষ্ণ রেখার যে কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক আঁকি, তাহলে ওই স্পর্শকের ডাল কত হবে, মাইনাস পি বাই বি। ওকে, এবার আমরা সেমভাবে রুদ্ধতাপীয় রেখার ডালটা বের করার চেষ্টা করব। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার জন্য। এবার যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য বের করি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা কি জানি, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কে। সো এখানেও আমরা সেমভাবে উভয় পাশে অন্তরীকরণ করব, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল এই। সো এটা ইউবি রুল। সো আমরা পিকে ঠিক রাখলাম, সো বি টু দি পাওয়ার গামা প্লাস বি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি ইজ ইকুয়ালস টু 0, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। সো এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে পি তো ঠিক আছে, সো বি টু দি পাওয়ার গামা, সো আমরা কি জানি যে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন কত হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে গামা বি টু দি পাওয়ার গামা মাইনাস 1। আর এখানে কি আছে, বি টু দি পাওয়ার গামা, আর ডিপি বাই ডিবি থাক। সো আমাদের টার্গেট কি, ডিপি বাই ডিবি বের করা, কারণ ডিপি বাই ডিবি আমার ডাল মিন করতেছে। সো আমরা যদি ডিপি বাই ডিপিকে শুধুমাত্র এক পাশে রাখি, তাহলে সেটা কি হচ্ছে, মাইনাস পি গামা বি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার গামা। এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, সো মাইনাস পি ঠিক আছে, গামাও ঠিক আছে। সো বি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার গামা। সেখান থেকে কী হবে, এটাকে আমরা বি টু দি পাওয়ার গামা মাইনাস 1কে আমরা কি লিখতে পারবো, যে বি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মানে হচ্ছে বি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই বি। সো বিটা আমার নিচে চলে আসবে, এখানে বি টু দি পাওয়ার গামা আছে উপরে, আবার এখানে বি টু দি পাওয়ার গামা আছে নিচে, তাহলে কাটাকাটি চলে যাবে, আর বিটা আমার নিচে থাকবে। দ্যাট মিনস তাহলে এই হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ডাল। এখানে দেখা যাচ্ছে যে রুদ্ধতাপীয় রেখার ডাল সমষ্ণ রেখার ডালের চেয়ে কি, আমরা যদি এটাকে এরকম করে লিখে সাজাই, মাইনাস পি বাই বি। এই মাইনাস পি বাই বি মানে কত, রুদ্ধতাপীয় সমষ্ণ রেখার ডাল। আমরা যদি এই ডালটাকে ধরি হচ্ছে M1, আর এই ডালটাকে যদি ধরি M2, তাহলে আমরা লিখতে পারবো যে M2 ইজ ইকুয়ালস টু কত, গামা M1। তাহলে M2 ইজ ইকুয়ালস টু কত, গামা M1। আমরা দেখতেছি যে রুদ্ধতাপীয় রেখার ডাল সমষ্ণ রেখার ডালের চেয়ে গামা গুণ খাড়া, মানে গামা গুণ বেশি, খাড়া বলতেছি না, গামা গুণ বেশি। তার মানে M2 ইজ ইকুয়ালস টু হচ্ছে গামা M1। সো গামার ভ্যালু আমরা কি জানি, যে গামার ভ্যালু হয় হচ্ছে 1.67, 1.40 আর হচ্ছে 1.33। তার মানে কি, গামার ভ্যালু অলওয়েজ 1 থেকে বড়। সো গামার ভ্যালু যদি 1 থেকে বড় হয়, তার মানে কি, একের সাথে আমরা M1 সামথিং গুণ করতেছি, এক থেকে বড় কিছু গুণ করতেছি, তার মানে কি হবে, M2 অলওয়েজ M1 থেকে বড় হবে। তার মানে কি, M2 মানে সমষ্ণ রেখার ডাল, সরি রুদ্ধতাপীয় রেখার ডাল। তাহলে রুদ্ধতাপীয় রেখার ডাল সমষ্ণ রেখার ডালের চেয়ে কত গুণ বেশি হচ্ছে, গামা গুণ বেশি হচ্ছে। আর আমরা কি জানি, যে রেখার ডাল বেশি হবে, ওই রেখাকে তো কী হবে, বেশি খাড়া হবে। এই কারণে আমার
সমষ্ণ রেখার ডাল রুদ্ধতাপীয় রেখার ডালের চেয়ে কী হয়, কম হয়। কম হওয়ার ফলে কী হয়, রুদ্ধতাপীয় রেখাটা বেশি খাড়া হয় এবং সমষ্ণ রেখাটা ডালু হয়। অর্থাৎ এইখানে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে আমার রুদ্ধ আর এটা হচ্ছে আমার সমষ্ণ। তাহলে এই হচ্ছে আমাদের পড়াশোনা। আমরা অনেক কিছু পড়ছি, জাস্ট গ্রাফ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।